নমস্কার। আজকে আমি ইংরাজি গ্রামারের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক হলো টেন্স। এই বিষয়ে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আমরা ছোটদেরকে টেন্স কিভাবে শেখাতে পারি। টেন্স ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে খুব ইজি, আবার কিছু কিছু বিষয় একটু জটিল হয়। তো ছোটদেরকে আমরা যে ইজি যে পার্টগুলো রয়েছে সেগুলোই শেখাতে পারি, কারণ সেগুলোই বেসিক্যালি আমাদের সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। প্রথমেই আমরা জেনে নিই যে টেন্স ব্যাপারটা অ্যাকচুয়ালি কী। টেন্স মানে হচ্ছে সময় বা কাল। টেন্স আমাদের কি বোঝাতে সাহায্য করে বা কি বুঝতে সাহায্য করে, যে কোনো কাজ কোন সময়ে ঘটছে বা ঘটেছিল বা ঘটবে, এই যে বিষয়গুলো আমরা কিন্তু টেন্স থেকেই বুঝতে পারি। তাহলে টেন্সকে আমরা বেসিক্যালি তাহলে ক রকমের প্রথমেই ভাগ করতে পারছি। একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা ফিউচার। পাস্ট বলতে যেটা অলরেডি ঘটে গেছে, প্রেজেন্ট যেটা এখন ঘটছে বা ঘটমান চলছে, রেগুলারই ঘটে, আর ফিউচার মানে যেটা ভবিষ্যতে ঘটবে, সেটা যে কোনো কাজ হতে পারে। টেন্সের ভাগগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে টোটাল 12টা টেন্স আছে, 12 রকমের টেন্স আছে। যেটা আগেও বললাম যে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এটা হচ্ছে বেসিক একটা স্ট্রাকচার। এবার এর মধ্যেও আবার বিভিন্ন টাইপ আছে। যেরকম আমরা যদি এই যে সিম্পল টেন্স যদি দেখি, সিম্পল টেন্স বা ইনডেফিনিট টেন্সও বলা হয় এটাকে, তাহলে এটার মধ্যেও ওই যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই ব্যাপারটা রয়েছে। মানে প্রেজেন্ট সিম্পল হচ্ছে বা প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট হচ্ছে। এছাড়াও কন্টিনিউয়াস টেন্স যদি দেখি সেখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এরকমই আরও বেশ কিছু রয়েছে। পারফেক্ট টেন্সের এরকম প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, পারফেক্ট কন্টিনিউয়াসেরও প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এরকম কিন্তু টোটাল যদি আমরা ভাগ করি তাহলে দেখা যায় টোটাল 12 রকমের টেন্স হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি এই সিম্পল যে টেন্স সেটাই শেয়ার করব, সেটারই ডিটেলসটা একটু দেখাবো যে কিভাবে সেন্টেন্স তৈরি হয় এই টেন্সের আন্ডারে এবং তার স্ট্রাকচারগুলো কীরকম হয়। তো সিম্পল টেন্স বা ইনডেফিনিট টেন্সের 3টে পার্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবারে আমরা একটু দেখে নিই। প্রথমে চলে এলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রথমে দেখে নিই যে এটা আমরা কোথায় ব্যবহার করি এই টেন্সটাকে। যেসব নর্মাল যে আমরা রেগুলার যে অ্যাক্টিভিটিস করি, যেটা আমাদের হ্যাবিট হতে পারে, যে কোনো ফ্যাক্ট হতে পারে বা যে কোনো শিডিউল, কোনো ইভেন্ট, যে কোনো এই ধরনের যেটা রেগুলার বেসিসে আমরা করতে থাকি, সেই ধরনের সেন্টেন্স বলার সময় বা সেন্টেন্স গঠনের সময় কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইউজ করতে হয়। সাপোজ আমি স্কুলে যাই, মানে আমি রোজই স্কুলে যাই, এটা আমার একটা রেগুলার একটা কাজ। বা আমি ব্রাশ করি, দাঁত ব্রাশ করি, সেটা আমার রেগুলার একটা কাজ, একটা হ্যাবিটের মধ্যে পড়ে। আমি স্নান করি, আমার রেগুলার একটা কাজ, এটা একটা হ্যাবিট। বা সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা ফ্যাক্ট, এটা কোনো দিনই এটাকে চেঞ্জ করা যাবে না। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে প্রকাশ করি। এই ধরনের সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হয়। তাহলে এবার দেখি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়। আমরা জানি একটা সেন্টেন্সের স্ট্রাকচারে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট। এই 3টে বেসিক ব্যাপার থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেটা স্ট্রাকচারে তাহলে কি হচ্ছে, সাবজেক্ট যেমন ছিল সেরকম থাকছে। এবারে ভার্বের ক্ষেত্রে কি হবে, ভার্বের যে প্রথম ফর্মটা, সেইটা বসবে আর তার সাথে এস অর ইএস অ্যাড হবে, সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের ওপরে। তো এই যে ব্যাপারটা, তারপরে অবজেক্ট যেরকম থাকছে সেরকম থাকলো। এবারে প্রথমে বলি যে ভার্বের প্রথম ফর্ম বলতে কি বোঝাচ্ছে। ভার্বের অ্যাকচুয়ালি 3টে ফর্ম হয়, যেটাকে V1, V2, V3 বলে ডিনোট করা হয়। V1 হচ্ছে প্রেজেন্ট, V2 হচ্ছে পাস্ট, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে এই যে ভার্বটা থাকছে, ভার্বের আমাদের এই V1 ফর্মটা, মানে যেটা ভার্বের বেস ফর্ম, সেটা ইউজ করতে হয়। এক্সাম্পল দিলে আরও ভালো করে বোঝা যাবে। যেরকম এখানে একটা এক্সাম্পল রয়েছে, আই প্লে ফুটবল। এই যে প্লে, এটা হচ্ছে এটার বেস ফর্ম। এটার এই V2 ফর্মে গেলেই আমরা প্লেড করতে হবে আমাদেরকে।
তাহলে আই প্লে ফুটবল, এখানে আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, আর ফুটবল হচ্ছে অবজেক্ট। এবারে এস ইএস এর প্রসঙ্গ কেন আসছে, কোথায় এস বসাবো কোথায় ইএস বসাবো সেটাই বা কী করে বুঝবো। তো এটারও অনেক নিয়ম রয়েছে, সেগুলো আমি আগে অলরেডি কিছু ভিডিওতে আমি শেয়ার করেছি, তবু আরেকবার একটু বলে দিচ্ছি যে সাবজেক্ট যদি আমাদের চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু ভার্বেরও এই ব্যাপারটাতে চেঞ্জ আসে। এবার কি ধরনের চেঞ্জ, যদি সাবজেক্টের জায়গায় সিঙ্গুলার নাউন অর প্রোনাউন হয়, সিঙ্গুলার নাউন অর প্রোনাউন মিন্স কারণ নাম হতে পারে, যে কোনো কিছু একটা কিছু হতে পারে, বা প্রোনাউন সিঙ্গুলার প্রোনাউন মিন্স হি শি ইট, এই ধরনের যদি কোনো সাবজেক্ট থাকে তখন কিন্তু এই যে ভার্বটা রয়েছে ভার্বের সাথে এস অর ইএস বসাতে হবে, যেরকম এখানে প্লের সাথে এস যোগ হয়েছে। আর সেখানেই যদি সাবজেক্ট প্লুরাল ফর্মে থাকে, প্লুরাল নাউন অর প্লুরাল প্রোনাউন অথবা আই ইউ এগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সিম্পল আমরা যে মেন যে বেস ফর্মটা সেটাই বসিয়ে দিলেই হয়ে যাবে। যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি আই প্লে, প্লের সাথে কিছু নেই, আই প্লে ফুটবল, প্লের সাথে আমরা কিন্তু এখানে এস বা ইএস যোগ করিনি কারণ এখানে সাবজেক্ট কে আছে, আই আছে। তো এই বেসিক নিয়মগুলো, এই যে বেসিক যে স্ট্রাকচারটা, এইটা যদি মনে রাখা হয়, এটা যদি মাথার মধ্যে বসিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই টেন্সের সেন্টেন্স তৈরি করতে খুব একটা সমস্যা হয় না। তো ছোটদের শেখানোর ক্ষেত্রেও সেটাই বলবো যে বারবার করে এই ফরম্যাটটা প্র্যাকটিস করাতে হবে। এই ফরম্যাটে বিভিন্ন ভার্ব চেঞ্জ করে, সাবজেক্ট চেঞ্জ করে এগুলো প্র্যাকটিস করালে কিন্তু ছোটরাও খুব সহজেই শিখে যায়। অবজেক্ট এখানে খুব একটা বেশি ম্যাটার করে না, সাবজেক্ট আর ভার্ব নিয়ে যদি আমরা ছোট্ট ছোট্ট সেন্টেন্স দিয়ে কাজ শুরু করি তাহলে কিন্তু ছোটরা খুব তাড়াতাড়ি শিখে যায়। তাহলে এটা গেল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের বিষয়। এবারে আমরা দেখব পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। পাস্ট মানেই বোঝা যাচ্ছে যে ঘটনাটা হয়েই গেছে, আগে কমপ্লিট হয়ে গেছে, তাহলে এই টেন্সটা আমরা কোথায় ইউজ করব, এমন কোনো অ্যাকশন বোঝাতে যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট, পাস্টে হয়ে গেছে ওটা কাজটা। তাহলে এবারে দেখি এর স্ট্রাকচার কীরকম হবে। এক্ষেত্রেও সেই সাবজেক্ট আসছে, কিন্তু ভার্বের জায়গাটাতে কি চেঞ্জ হচ্ছে, ভার্বের দ্বিতীয় ফর্ম বা V2 ফর্মটা হচ্ছে। যেমন একটু আগে আমি বলছিলাম V1 V2, V1 হচ্ছে প্রেজেন্ট, V2 হচ্ছে পাস্ট। আপাতত এই টেন্সের জন্য শুধুমাত্র এই দুটো ফর্ম জানলেই যথেষ্ট, V1 V2। তো আমরা আবার এই স্ট্রাকচারে চলে যাই, সাবজেক্ট হলো, V2 হলো, অবজেক্ট হলো। তাহলে যে সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে করেছিলাম আই প্লে ফুটবল, এখানে V1-এ প্লে ছিল সেই জন্য এটা প্লে হয়েছিল, কিন্তু যেই আমি পাস্ট ইনডেফিনিটে যাচ্ছি এটা কিন্তু আর প্লে হবে না, এটাতে প্লেড হয়ে যাবে। সো আই প্লেড ফুটবল, এখানে একটা ইডি যোগ হচ্ছে, বা হি প্লেড ফুটবল, এখানে কিন্তু এস ইএসের ব্যাপার আর থাকছে না, একদম জাস্ট সেকেন্ড ফর্মটা বসিয়ে দিলেই হয়ে গেল। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ভার্বের V1 V2 ফর্মগুলো ভালো করে মনে রাখা বা মুখস্থ করাটা ভীষণ জরুরি, কারণ এরকম বেশ কিছু ওয়ার্ড আছে যার কিন্তু পুরো স্পেলিংই চেঞ্জ হয়ে যায়। যেরকম আমি যদি ইট এই শব্দটাকেই ধরি, ইট মানে খাওয়া, ইটেরই V2 ফর্ম বা পাস্ট ফর্ম হচ্ছে এট। বা যদি লিখি রাইট, রাইট মানে আমরা জানি লেখা, এর পাস্ট ফর্ম কি হয়ে যায়, রোড। তো এই বিষয়গুলো যদি মুখস্থ না থাকে, মানে পাস্ট ফর্মগুলো যদি মুখস্থ না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্স ফর্মেশন করতে কিন্তু অসুবিধা হবে। নর্মালি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ইডি অ্যাড করলে কিন্তু সেটা পাস্ট টেন্সে চেঞ্জ হয়ে যায়, কিন্তু বেশ কিছু ইরেগুলার ভার্ব রয়েছে, মানে যেখানে পুরো স্পেলিংটাই চেঞ্জ হয়ে যায়, সেইগুলো কিন্তু আমাদের মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। তো এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার। এবার আমরা দেখে নিই ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স যেটা, সেটা স্ট্রাকচার কি হয় এবং সেটা কোথায় ব্যবহার হয়। ফিউচার শুনে বোঝাই যাচ্ছে যেটা ভবিষ্যতে ঘটবে, যেরকম আমি বললাম আমি কাল স্কুলে যাব, আমি যাই, রোজ যাই সেটাও বলিনি, বা গিয়েছিলাম সেটাও বলিনি, আমি যাব বলেছি। দ্যাট মিন্স ওই অ্যাকশানটা হবে, আগামী দিনে ঘটবে, ফিউচারে ঘটবে। তার মানে এটা কোথায় আমরা ব্যবহার করব, এই ফরম্যাটটা, এই টেন্সের ফরম্যাটটা আমরা কোথায় ব্যবহার করব, এমন কোনো অ্যাকশান বোঝাতে যেটা ঘটবে, ভবিষ্যতে ঘটবে, দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। তো সেখানে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। এবারে স্ট্রাকচার দেখা যাক। সেম সেই সাবজেক্ট আছে, এবার এখানে যে চেঞ্জটা হচ্ছে সাবজেক্টের সাথে
নর্মালি যেটা হয় আমরা উইল ইউজ করি, কিছু কিছু ক্ষেত্রে শ্যাল ইউজ করা হয়। তো ছোটোদের জন্য শুধুমাত্র উইলটা মনে রাখাটাই যথেষ্ট। তাহলে সাবজেক্ট হলো, তার সাথে আমরা উইল অ্যাড করছি এবং তারপরে ভার্বের যে ফার্স্ট ফর্ম সেটাই। এখানে এস ইএসের কোনো ঝামেলা নেই এবং এই কারণেই আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় ফিউচার ইনডেফিনিট টেন্স করাটা কিন্তু অনেক ইজি, বা এই ধরনের সেন্টেন্স তৈরি করা অনেক ইজি। এখানে জাস্ট ভার্বের প্রথম ফর্মটা মনে রাখলেই হলো, জাস্ট তার আগে একটা উইল অ্যাড করে দিলেই হয়ে গেল, সেটা ফিউচার। এবার তারপরে যেরকম অবজেক্ট ছিল সেরকম অবজেক্ট থেকে গেল। এবার একটু উদাহরণ দেখলে আরও ভালো করে বোঝা যাবে। যেটা আমরা প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করেছিলাম আই প্লে ফুটবল, পাস্ট ইনডেফিনিটে করেছিলাম আই প্লেড ফুটবল, সেটাই ফিউচার ইনডেফিনিটে কী হয়ে গেল, আই উইল প্লে ফুটবল। এখানে যে একটা উইল অ্যাড করা হলো, আর কিচ্ছু না। সেরকমই অন্য যখন সাবজেক্ট যখন চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রেও এসিএসের কোনো ঝামেলা নেই, জাস্ট উইল অ্যাড করে দিলাম, তারপরে ভার্বের প্রথম ফর্ম, তারপরে অবজেক্ট। এইটুকু মনে রাখলেই যথেষ্ট। তাহলে ইনডেফিনিট টেন্সের যে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের যে স্ট্রাকচারটা সেটা নিশ্চয়ই বোঝা গেল। এখানে একটু ঝট করে আমরা দেখে নিই একটা চার্টের মাধ্যমে, যাতে আমাদের আরও ভালো করে মনে থাকে বিষয়টা যে কীরকম হয়। প্রেজেন্টের ক্ষেত্রে কি বোঝাচ্ছে, এখন ঘটছে, পাস্টের ক্ষেত্রে আগে ঘটেছে, দ্যাট মিনস ইয়েস্টারডে এখানে লেখা রয়েছে জাস্ট ফর এক্সাম্পল। ফিউচারে মানে টুমরো ঘটবে। সেন্টেন্স ফর্মেশন কেমন হচ্ছে, প্রেজেন্টের ক্ষেত্রে আই প্লে, পাস্টের ক্ষেত্রে আই প্লেড, আর ফিউচারের ক্ষেত্রে আই উইল প্লে। কত সিম্পলভাবে কিন্তু আমরা যে ইনডেফিনিট টেন্সের যে স্ট্রাকচার সেটা কিন্তু এইভাবে শিখে যেতে পারি। এবার এখানে একটা চার্ট করা রয়েছে। এই চার্টটা নর্মালি ছোটদের জন্য, যারা এই টেন্সটা শিখলো তারা ঠিকঠাকভাবে করতে পারছে কিনা তারা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি এখানে একটা কিন্তু লিখে দিয়েছি অলরেডি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কীরকম সেন্টেন্সটা হচ্ছে, আই রাইট আ স্টোরি। পাস্টের ক্ষেত্রে কি হচ্ছে, আই রোট আ স্টোরি। ফিউচারের ক্ষেত্রে আই উইল রাইট আ স্টোরি। সেরকমই আরেকটা সেন্টেন্স এখানে যেরকম রয়েছে, হি গিভস মি দ্য রেড ক্রেয়ন। তাহলে এটা পাস্টে হলে কি হবে, গিভের পাস্ট ফর্ম কিন্তু গেভ। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে বা পড়তে হবে, হি গেভ মি দ্য রেড ক্রেয়ন। ওকে, সেরকমই ফিউচার হলে কি হবে, ফিউচার ইনডেফিনিট হলে কি হবে, এটা আরও ইজি। হি উইল অ্যাড করে দিলাম, গিভ যেরকম ছিল সেরকমই হলো, কোনো এসিএসের ঝামেলা নেই। হি উইল গিভ মি বলে বাকি যেরকম পার্টটা রয়েছে সেরকম হয়ে গেল। তো এই দুটো কিন্তু করা থাকলো, বাকিগুলো কিন্তু ছোটদের জন্য প্র্যাকটিসের জন্য দেওয়া থাকলো। প্রত্যেকে ছোটরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এই জিনিসটা, এই কনসেপ্টটা আরও ভালো করে ক্লিয়ার হবে। এটা স্ক্রিনশট নিয়ে খাতাতে কপি করে নিয়ে তারপরে কিন্তু এটা করবে, এবং কমেন্টে অবশ্যই আমাকে জানাবে যে কারা কারা এগুলো করেছো। তাহলে আজকের ভিডিওটা থেকে আশা করছি ছোট বড় সবার এই যে সিম্পল যে টেন্সটা, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, এই যে টেন্সটা, এটা নিশ্চয়ই খুব ভালো করে বোঝা গেছে। এরপরেও যদি কারোর কোথাও কোনো ডাউট থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানালে আমি তার রিপ্লাই দিয়ে দেব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে।